যে সকালবেলা যে দুর্ঘটনাটি ঘটল দক্ষিণ কোরিয়ার সকাল ৯টায় স্থানীয় সময় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে, এই ব্যাপারে কিছুটা বিশ্লেষণ করব। সেটা হচ্ছে ফ্লাইট নাম্বার ছিল 7C2216, যেটা ব্যাংকক থেকে যাত্রা করে 181 জন যাত্রী এবং ক্রু নিয়ে, এবং 181 যাত্রী এবং ক্রু নিয়ে যাত্রা করার পরে সরাসরি গিয়ে অবতরণ করে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে। ল্যান্ডিংয়ের বিষয় এবং অন্যান্য কয়েকটি বিষয় আছে যেটাতে হোল্ডিং করার সুযোগ থাকে, যেহেতু এটা কোনো ইঞ্জিনের সমস্যা না, ল্যান্ডিংয়ের সমস্যা। আমরা সাধারণত টিসিকে জানার পর, টাওয়ারকে জানার পর আমরা কোথাও হোল্ডিং করে আমরা টাওয়ারকে জানাই যে আমাদের ফিউল কত আছে, মানে এন্ডুরেন্স কত আছে, তারপরে আমরা কত অল্টিচিউডে আমরা হোল্ড করব, আমাদের যাত্রী কত, সব বিষয়ে অবতরণ করার পরে আমরা একটি জায়গায় হোল্ড করে আস্তে আস্তে ঘুরতে থাকবো এবং চেকলিস্টগুলো করতে থাকবো। অটো পাইলটও দেওয়া থাকবে, সব হোল্ডিংটা দেওয়া থাকবে, অটো পাইলট অটোমেটিক সব ঘুরতে থাকবে, আমার কিছু করার নাই। তখন ক্যাপ্টেন ফার্স্ট অফিসার মিলে এই চেকলিস্টটা করে। এক একটা এয়ারক্রাফ্টের এক একটা চেকলিস্ট, সাধারণত যে চেকলিস্টটা হয় যেটা হচ্ছে যে ল্যান্ডিংয়ের লিভার, যেটা ল্যান্ডিংয়েরকে আপ অ্যান্ড ডাউন করে সামনে থাকে, এটাকে লিভারটাকে ডাউন করতে হয়। ডাউন করার পর একটা ইমার্জেন্সি হ্যান্ডেল থাকে, সেই হ্যান্ডেলটাকে পুল করলে আস্তে আস্তে তিনটা চাকাই নেমে যায়। আপনারা একটা জিনিস মার্ক করবেন যে সামনের চাকাটা যখন টেক অফের পরে আমরা গিয়ার আপ করি, সেই সামনের চাকাটা আস্তে আস্তে বাতাসের অপোজিটে গিয়ে এটা ভিতরে যায়। কারণটা হচ্ছে যখন আমরা ইমার্জেন্সিতে চাকাগুলো নামাবো, সামনের চাকাটা যখন নামবে সেটা হচ্ছে বাতাসের ধাক্কায় সহজে নেমে যায় এবং চাকাটা লক হয়ে যায়। আরেকটি ব্যাপার দেখা গেল যে এখানে রানওয়ে আমি কোথাও ফোম দেখতে পাইনি, এবং যদি সরাসরি অবতরণ না করে কোথাও যদি হোল্ড করতো তাহলে হয়তো বা তারা ফোম দেওয়ার সময় পেত। হাডসন বিতে যে ঘটনা ঘটলো নিউ ইয়র্কের, এখানে ক্যাপ্টেন যখন টাওয়ার বলল হোয়াট ইজ ইউর ডিসিশন, মানে তোমার সিদ্ধান্তটা কি, তখন ক্যাপ্টেন সরাসরি বলল আমি হাডসন বেতে নামবো। হাডসন বেতে পানিতে নামার সুবিধা হলো একটাই, কোনো এয়ারক্রাফটকে পানিতে নামলে তাকে অবশ্যই চাকা ভিতরে রেখে নামতে হবে। বেলি ল্যান্ডিংয়ে যেমন চাকা ভিতরে করে নামতে হয়, পানিতেও চাকা ভিতরে রেখে নামতে হয়। এবং পানিতে যাওয়ার পরে এই যে আপনারা মনে করেন যে 30 টন 40 টন বা 100 টন 200 টন 300 টন এয়ারক্রাফটটা নামার পরেই সরাসরি ডুবে যায় না, সে আধা ঘন্টা 1 ঘন্টা ভেসে থাকে। আর পানিতে নামার পরে যেটা হচ্ছে ইভ্যাকুয়েশন সিস্টেম, যেটা হচ্ছে 90 সেকেন্ড, মানে কেবিন ক্রুদের এমনভাবে ট্রেনিং দেওয়া হয় তারা 90 সেকেন্ডের মধ্যে সমস্ত প্যাসেঞ্জারকে বের করে দেবে। সেটা যে মাটিতে হয় তাহলে শ্যুটগুলো ডিপ্লয় করে দেবে, জাম্প করে নেমে যাবে। আর যদি পানিতে হয় রেফট থাকে, প্রতিটা দরজাতে স্লাইড রেফট থাকে, ওই স্লাইড রেফট করা পানিতে নামার সাথে সাথে দরজা খুললে এটা নৌকার মতো হয়ে যায়। এবং এক একটার মধ্যে 20 জন 30 জন 40 জন প্রকারভেদে নির্ভর করে 181 জন যাত্রীর জন্য এই র্যাপগুলো খুলে যাবে এবং 90 সেকেন্ডের মধ্যে অনায়াসে যেতে পারত। তারপরে একসময় ওই প্লেনটা ডুবে যেত, যেটা হাডসন বেতে আপনারা ফিল্মে দেখছেন বা খবরে পড়ছেন। সেই রকম কোনো সিদ্ধান্ত না নিয়ে এখানে দেখা যাচ্ছে ক্যাপ্টেন সরাসরি এয়ারপোর্টে গেল, কিন্তু যাওয়ার সময় ওনার ইস্ট চায়না সি ছিল এবং রানওয়ের ওয়েস্টে ছিল ইয়েলো সি। কোনো সিদ্ধান্ত নিয়ে সরাসরি নেমে যান। সেটা কী কারণে নামছেন এটা আমি ঠিক বলতে পারবো না, কারণ ফ্লাইট ডেটা রেকর্ডার যেটা বলা থাকবে যে কিভাবে গিয়ার নিল না, স্পিড কত ছিল, ফ্ল্যাপ কত ছিল, সব কিছু বলে দিবে। আর ককপিট ভয়েস রেকর্ডার, ফ্লাইট ডেটা রেকর্ডার 24 থেকে 25 ঘন্টা পর্যন্ত রেকর্ডিং থাকে। আর ককপিট ভয়েস রেকর্ডার দুই পাইলটের কী আলাপ হইতেছিল তখন ওই এমার্জেন্সি লাস্ট 30 মিনিটের রেকর্ড করা থাকে। এই দুইটা মিলে হচ্ছে ব্ল্যাক বক্সটা পাওয়া গেলে আসল তথ্যটা পাওয়া যাবে। তবে বেশিরভাগই দেখা যায় ব্ল্যাক বক্সের রিপোর্ট আর জনগণ জানতে পারে না। সবাই বলে ব্ল্যাক বক্স, এবং ব্ল্যাক বক্সের রিপোর্ট আসলে খুব তাড়াতাড়ি আসে না। আমরা একটা ভিডিওতে আপনারা দেখবেন মিনিমাম 2 সপ্তাহ লাগে, কখনো 2 মাস 3 মাস। এই ভিডিওটা দেখলে বুঝতে পারেন সব পক্ষে লুক থাকে, ইন্স্যুরেন্সের লুক থাকে, ম্যানুফ্যাকচারিং লুক থাকে, এয়ারলাইনের লুক থাকে, তারপরে ব্ল্যাক বক্সটা ওপেন করা হয়। কিন্তু ব্ল্যাক বক্সের রিপোর্ট জনগণের কাছে খুব কমই প্রকাশ করা হয়। যাই হোক, আমরা এখন দেখব যে ফ্লাইটটা এখানে আমি দেখতেছি যে এটা আমি প্রথম দেখাবো যে এই জিনিসটা আসবে। এটা হচ্ছে প্রথম হচ্ছে ইকুইপমেন্ট 737-800, তারপর হচ্ছে হোটেল লেমা 8088, এয়ারক্রাফট হচ্ছে বোয়িং 737-800,
এই যে গ্রাফটা দেখছেন ক্যালিব্রেটেড অল্টিটিউড 50,000 ফিট থেকে বাম দিকে 10,000 ফিট, তাহলে গ্রাউন্ড স্পিড কত উঠবে এখানে নর্থ সাউথ ভার্টিক্যাল স্পিড হচ্ছে 1000 ফিট 2000 ফিট যে আপ ডাউন করে এটা ভার্টিক্যাল ফিট পার মিনিট উঠবে। আর ট্র্যাক হচ্ছে আমার রাস্তাটা কত যাবে। আর এই যে গ্রাফটার যে ইয়েলো অংশটা দেখতেছেন এটা হলো স্পিড আসবে নর্থসে, নর্থস হলো যারা কিলোমিটার করতে চান 1.85 হচ্ছে 1 নটস। আর এই যে ব্লু হচ্ছে এটা অল্টিটিউড কত থাকবে। তো দেখা যাক এখন আমরা এই গ্রাফের সাথে এই ফ্লাইটটা শুরু করি, তারপরে আমরা দেখতে পারবো। এই যে শুরু হলো, এটা আস্তে আস্তে ব্যাংকক থেকে যাচ্ছে। আপনারা দেখবেন এটা মোটামুটি উচ্চতা এটা 33,000 ফিট, তারপরে হচ্ছে অল্টিটিউড এখন 37,000 ফিট, তারপরে গ্রাউন্ড স্পিড হচ্ছে 480 নটস। তারপর হচ্ছে সব কিছু দেখার পরে এইখানে দুইটা সাউথ চায়না সি সব পার হয়ে এটা একটা দেখা গেল যে সরাসরি গিয়ে অবতরণ করে যাচ্ছে। এবং সর্বশেষ খবর অনুযায়ী কেউ কেউ বলছে বেঁচে কেউই নেই, কিন্তু আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে 2 জন বেঁচে আছে। আর মোটামুটি সবারই মানে এই ক্রাশে আর বেঁচে নেই।